আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারী কেলেঙ্কারির ঘটনায় সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুলকে জামাত থেকে বহিষ্কার, হারাচ্ছেন সংসদ সদস্য পদ, এলাকায় বিক্ষোভ। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় সরকার, বিদ্যুৎ মন্ত্রী। ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, আশ্বাস জ্বালানি বিভাগের। খরচ বাড়ল বেসরকারি হজ ব্যবস্থাপনায়, ৩টি প্যাকেজ ঘোষণা হাবের। সর্বোচ্চ ৭,৯১,০০০ এবং সর্বনিম্ন ৫,১৩,০০০ টাকা। ১৪,০৪১ কোটি টাকার ৮টি প্রকল্প একনেকে অনুমোদন। বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি। বিটিএমএ ও বিজিএমইএ এর নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। ২৪শে জুলাইয়ের এই দিনে কারফিউয়ের মধ্যে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দমভক্তি ছিল দেশ ছেড়ে না পালানোর। এবার বিস্তারিত। নারী কেলেঙ্কারির ঘটনায় দলের নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাত ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি গাজী নজরুলের নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় তোলপাড়। এই ঘটনায় বিক্ষোভ হয়েছে সাতক্ষীরায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জামাত নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। পরে সাংগঠনিক তদন্তে নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে জামাতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় নির্বাহী কমিটি। অতীতে এগুলো ছাড় দেওয়া হয় না, এখনো ছাড় দেওয়া হবে। পাবলিকলি যখন কোনো দলের ব্যাপারে, কোনো দলের ব্যক্তির ব্যাপারে এই ধরনের নৈতিক বিষয় সামনে আসে, তখন আমি মনে করি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা অতীতে নিয়েছি, কারণ এখানে 3টি বিষয়, একটা হলো নৈতিক বিষয়টা থাকে, আদর্শিক বিষয় থাকে, দলের একটা ইমেজের বিষয় থাকে। এগুলো আমাদের গঠনতন্ত্রে সবগুলো বিষয়কেই উল্লেখ করা আছে, কোনটার ভায়োলেশন হলে কি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গাজী নজরুলের কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে ওঠে সাতক্ষীরার শ্যামনগর। সচেতন নাগরিক সমাজের ব্যানারে এমপির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয়রা। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জামাত থেকে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত গাজী নজরুল ইসলাম তার সংসদ সদস্য পদ হারাচ্ছেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী 5 বছরে সরকারের 10,000 মেগাওয়াট সোলার প্লান্ট বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। রাজধানীতে জ্বালানি রূপান্তর নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষকে সেমিনারের আয়োজন করা হয়। হাউসহোল্ডকে যদি আমরা এই স্কোপের মধ্যে না আনতে পারি, তাহলে কিন্তু রিনিউয়েবল এনার্জির যে আমরা সফলতা চাচ্ছি সেটা হবে না। এ সময় নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে নীতিগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন এ খাত সংশ্লিষ্টরা। যে কটা জ্বালানি কোম্পানি আছে বা আমাদের সরকারি, বিশেষ করে সব সরকারি দপ্তরগুলোতে আমাদের কিন্তু এই যে যথেষ্ট ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ থেকে দেখলে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু এনার্জি অ্যাভেলেবিলিটি নয়, বরং এনার্জি রিলায়েবিলিটি এবং পাওয়ার কোয়ালিটি। সরকারের দুর্নীতি ও অদক্ষতা জ্বালানি খাতের বড় সমস্যা বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সরকারি উদ্যোগ ছাড়া কোনোভাবে সোলার পার্ক আসতে পারবে না। প্রাইভেট সেক্টরের পক্ষে 200-400 মেগাওয়াটের জন্য 800-1000 একর জায়গা জোগাড় করা আমি মনে করি বাংলাদেশে এখন অসম্ভব। সংকটের উত্তরণ ও সেবার মান বাড়াতে জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য।
আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সা কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা, দেশটা তো সবার। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। গ্যাসের সংকট সাময়িক 2-1 দিনের মধ্যে তা স্বাভাবিক হবে বলেও জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 24,000 টাকা বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,000 ও সর্বোচ্চ 7,91,000 টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সৌদি আরবে বিভিন্ন খাতে ব্যয় বাড়ায় খরচ বেড়েছে বলে দাবি তাদের। তবে বিমান ভাড়া কমে আসায় খরচ খুব বেশি বাড়েনি বলেও জানান হাবের নেতারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা নিশ্চিতে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। গত বছরের তুলনায় প্যাকেজের মূল্য বৃদ্ধি করে এবছর সর্বনিম্ন প্যাকেজ 5,13,000 আর সর্বোচ্চ 7,91,000 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। কারণ হিসেবে হজ এজেন্সির নেতারা বলেন, সৌদিতে বিভিন্ন খরচ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে তাদেরকে প্যাকেজ সমন্বয় করতে হয়েছে। যদিও 2026 সালে হজের সর্বনিম্ন প্যাকেজ 5,10,000 আর সর্বোচ্চ 7,50,000 নির্ধারণ করা হয়েছিল। 1 নম্বর হজ প্যাকেজ 7,91,060 টাকা, সাধারণ 5,95,580 টাকা 28 পয়সা। সাশ্রয়ী মূল্য দিয়ে একটা প্যাকেজ 5,13,545 টাকা 6 পয়সা। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। এ সময় তারা অভিযোগ করেন 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে একটি চক্র। তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানায় সংগঠনটি। আমরা প্রমাণ করতে চাই আগে যে বিমান ভাড়াটি ছিল অন্যায্য ছিল, অনৈতিক ছিল। এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 15ই মে পালিত হতে পারে পবিত্র হজ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয় 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গতি আনতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মেগা প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও বারবার ব্যয় বাড়ার বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে নতুন অর্থ বছরের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদিত 8টি প্রকল্পের মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 3টি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 1টি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 2টি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 1টি প্রকল্প। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লাখ টাকা ও প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা, জবাবদিহিতার অভাব ও প্রশাসনিক জটিলতার কারণে বিগত সময়ের অধিকাংশ প্রকল্পে অস্বাভাবিক বিলম্ব হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জবাবদিহিহীন একটা অবস্থা চলছে, সেটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। ইতিমধ্যে আইএমএডি তদন্ত করেও ফেলেছে। এই রিপোর্টটা উপস্থাপিত হবে পরবর্তী একনেক সভায়। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা হবে প্রকল্পের দীর্ঘসূত্রিতা এবং এই বিষয় নিয়ে। তিনি জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়ন সরকার গুরুত্বের সাথে দেখছে। প্রকল্প ব্যয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের রেট শিডিউল পর্যবেক্ষণ করা হবে। অনেকেই রেট শিডিউল নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটাই পরীক্ষা নিরীক্ষা করার জন্য কমিটি কাজ করছে। জেনারিক এবং বিশেষ এইভাবেই রেট শিডিউলকে তৈরি করা হবে এবং তখন রেট শিডিউল অনুযায়ী আবার সেগুলো
পুনর্মূল্যায়ন করা এবং নতুন প্রকল্পগুলোকে সে অনুযায়ী সাজানো ঠিক করা হবে। এডিপি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে, বিশেষত অর্থনীতির পুনরুদ্ধারকালে এডিপির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতির তত গতি সঞ্চার হবে। আগামী 5 বছর সব প্রকল্প বাস্তবায়নে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরির কাজ 180 দিনের মধ্যে সম্পন্ন হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ধন্যবাদ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সবকিছুই সরকার করবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এ সময় পোশাক শিল্পের বিকাশে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সংগঠনের নেতারা। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। এর আগে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তার সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ নেতারা বৈঠক করেন। এতে বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও আরেক বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে আবাসন খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার কথা তুলে ধরেন রিহ্যাব নেতৃবৃন্দ। আবাসন খাতে জবাবদিহিতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ সরকার নিয়েছে বলে রিহ্যাব নেতৃবৃন্দকে জানান প্রধানমন্ত্রী। আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে। 1 বছরের মধ্যে ঢাকা চিটাং এক্সপ্রেসওয়ের ব্যাপারে আমরা অনেক দিন ধরে কথা বলেছি, এটাও উনি আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে কাজ হচ্ছে। এবং শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। মালয়েশিয়াতে ছোট করে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে জ্বালানি অর্থাৎ এলএনজির সরবরাহ করা হয়। সেটা ইন্দোনেশিয়ার সাথে ওরা যেভাবে কাজ করে বাংলাদেশের সাথেও সেটা নিয়ে কাজ করছে জ্বালানি মন্ত্রণালয়, এই আশ্বাস দিয়েছে। আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউপি চেয়ারম্যান মেম্বারদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সহজেই যাতে জনপ্রতিনিধিদের বহিষ্কার করা না যায় সেই বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে বলেও জানান এলজিআরডি মন্ত্রী। স্থানীয় জনপ্রতিনিধিদের ভাতা বৃদ্ধির ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার আশ্বাস দেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, ধর্মের নামে দেশে নতুন করে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে, আমরা এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরে যে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। বাংলাদেশের সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সাথে বৈঠকে এই আহ্বান জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এনসিপির প্রধান কার্যালয়ে মার্কিন দূতাবাসের 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। তবে এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির সাথে মার্কিন দূতাবাসের কারো সাথে আলোচনা হয়নি বলেও জানান তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে দলের রূপরেখা মার্কিন প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করে এনসিপি। সনদ বাস্তবায়ন ও সংস্কার সমর্থন করলেও রাজনৈতিক সংলাপে গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত। রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল, জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানির সংখ্যা 805 জনে দাঁড়িয়েছে। এদিকে গত একদিনে নতুন করে আরও 1037 জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 24শে জুলাইয়ের এই দিনে কোটা সংস্কারের দাবিতে দেশ যখন উত্তাল, তখন কারফিউর মধ্যে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জানান, নাশকতাকারীদের শক্ত হাতে দমন করা হবে। জনগণের পাশে থাকার অঙ্গীকার করে সাবেক এই প্রধানমন্ত্রী জানান, শেখ হাসিনা পালায় না। ঘটনাবহুল জুলাই নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। 22 জুলাই 2024, চারিদিকে থমথমে অবস্থা। কোটা সংস্কারের দাবিতে উত্তাল দেশের রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে দেশ জুড়ে চলছে কারফিউ। এদিন চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যে কোনো পরিস্থিতিতে সরকারের পাশে থাকার ঘোষণা দেন ব্যবসায়ীরা। এখানে যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন। আমাদের জন্য একটা শিক্ষা হয়েছে, জাতিগতভাবে বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ধ্বংসযোগ্য বোধহয় বাংলাদেশে কখনো বিগত দিনে চলেনি। আমরা আজকে ক্ষমতায় আমাদের 15 তলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না। মতবিনিময় সভায় সাবেক সরকার প্রধান বলেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খাবি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। শেখ হাসিনা পালিয়েছে এমন গুজবের জবাবে বলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই ঘটনার মাত্র 2 সপ্তাহের মাথায় ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Former Bangladesh Prime Minister Sheikh Hasina has arrived in India. She landed তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশ ও মানুষের স্বার্থ সংরক্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এটিএন বাংলা তার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 30 বছরের পদার্পণ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চা শ্রমিকদের অংশগ্রহণে এটিএন বাংলায় একটি রিয়েলিটি শো করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চায় এটিএন বাংলা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। 1997 সালের 15 জুলাই ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু হয় লাল সবুজের বাংলাদেশে। হাঁটি হাঁটি পা পা করে টেলিভিশনটি পদার্পণ করেছে 30 বছরে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শহর গ্রাম এমনকি বিদেশের মাটিতেও জনপ্রিয়তার তুঙ্গে এটিএন বাংলার সংবাদ। হবিগঞ্জের চুনারুঘাটের চা জনগোষ্ঠীরও ভালোবাসার চ্যানেল এটিএন বাংলা। বর্ণাঢ্য আয়োজনে তারা উদযাপন করে প্রিয় চ্যানেলের জন্মদিন। আনন্দমুখর এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ করেন অতিথিদের। পরে কেক কেটে শুভেচ্ছা জানান প্রিয় চ্যানেলকে। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক পৌর মেয়র নাজিমউদ্দিন শামসু ও চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সালেউদ্দিন। টেলিভিশনের আধুনিকের যুগে এটিএন বাংলা আমাদের পথিকৃৎ। তারা আমাদের এই সারা বাংলাদেশের ঐতিহ্যকে সারা বিশ্বের বুকে তুলে ধরছে। চুনারুঘাট পৌরসভার পক্ষে স্বাগতম, শুভেচ্ছা, জন্মদিনের অভিনন্দন। এটিএন বাংলা গণমাধ্যম জগতে একটি পথ দেখিয়েছে সকলকে। এটিএন বাংলার এই 30 বছর পূর্তিতে তারা যে অবিরাম বাংলার মুখ দেখাচ্ছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটিএন বাংলার 30 বছর পূর্তি উপলক্ষে প্রথমেই আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান করার জন্য আমাদের এই যে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই চুনারুঘাট উপজেলাকে বেছে নেওয়ার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সবার আগে দিতে গিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে বিশ্বাসী নয় এটিএন বাংলা। আমরা এমন কোনো প্রতিযোগিতা করতে চাই না যে প্রতিযোগিতা এটিএন বাংলা কখনো মনে করে যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, সামাজিক
যে সাংস্কৃতিক ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত হানবে। এটিএন বাংলা মনে করে যে বাংলাদেশে যে গণতন্ত্রের যে চর্চা হয়েছে, জনগণের যে ভোটের অধিকার ফিরে পেয়েছে, একটি গণতান্ত্রিক সরকার যে ক্ষমতায়িত হয়েছে, রাষ্ট্রের সরকারের দায়িত্ব নিয়েছে, সে সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা দেশের সাথে জনগণের সাথে সহমত পোষণ করছে। নানা সংস্কৃতিতে বিশ্বাসী বহু ভাষাভাষী মানুষ বসবাস করছে পাহাড়ি অঞ্চলের চা বাগানগুলোতে। তাদের সন্তানদের মাঝে লুকিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা। সেই প্রতিভা তুলে ধরতে উদ্যোগ নেবে এটিএন বাংলা। আজকে 30 বছর পদার্পণ উপলক্ষে আমরা বলে যাচ্ছি যে আমরা খুব শীঘ্রই আমরা এই চা জনগোষ্ঠী যারা রয়েছে, চা শ্রমিক যারা রয়েছে, তাদের সন্তানদের নিয়ে আমরা একটা রিয়েলিটি শো করব, গানের আয়োজন করব এবং সেটি চা বাগানের যত শিল্পীরা রয়েছে আনাচে গানাচে তাদেরকে খুঁজে এনে আমরা বের করে এটিএন বাংলার পক্ষ থেকে আমরা একটা রিয়েলিটি শো করব এবং সেটার জন্য আমি আজকে থেকেই যারা আগ্রহী তাদেরকে প্রস্তুতি নেবার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, চা জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিসংখ্যান হিসাব করা যাবে না। তাই তাদের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনার গল্প তুলে ধরবে এটিএন বাংলা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারুঘাট, হবিগঞ্জ। ধর্মের ভিত্তিতে যারা রাজনৈতিক বিভাজন করেছিল, পাকিস্তান জন্মের পর তা অকার্যকর প্রমাণিত হয়। রাষ্ট্র পরিচালনায় এটি কখনো সফলতা পায়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ৭১ যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে জাতীয় সংকট নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ৫৬,০০০ বর্গমাইলের সমস্ত মানুষের পরিচয় হিসাবে ৪৭ সনের পরিচয় দেওয়া পরিচয় যেমন টেকে নাই, ১৯৭১ পরে জোর করে যারা বাঙালি বানাতে চেয়েছিল সে পরিচয় কিন্তু টিকল না। জাতির জন্মের সমাধান যেমন মেজর জিয়া করেছিলেন যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে, জাতির পরিচয়ের সংকটেরও সমাধান তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রবর্তন করে। এই দর্শনের আলোকেই কিন্তু গোটা জাতির মধ্যে এই সম্মিলিত ঐক্যবদ্ধ সর্বজন গ্রহীত একটি মনোজগৎ আমরা তৈরি করতে পেরেছি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম খাতের অন্যতম সংগঠন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাবের 2026-2028 মেয়াদে নির্বাচন ঘিরে অনিয়ম ও আইনি জটিলতা নিরসনে যুগান্তকারী রায় দিয়েছে এফবিসিসিআই। বিকেলে রাজধানী নয়াপল্টনের সংবাদ সম্মেলনে আটাবের সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালে জানান, ট্রাইব্যুনালের রায়ে নির্বাচনে প্রার্থী ও চূড়ান্ত ভোটার তালিকা বাতিল করা হয়। একই সঙ্গে অনিয়ম দূর করে প্রার্থী তালিকা সংশোধন করে নতুন নির্বাচন দেওয়ার কথাও বলা হয় সংবাদ সম্মেলনে। বাতিলকৃত লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে বেআইনিভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একাধিক ভুয়া ভোটার তৈরি করা হয়েছে। 46 জন বৈধ সদস্যকে অন্যায়ভাবে বাদ দিয়ে একাধিক মৃত ব্যক্তিদের ভোটার দেখিয়ে গত 12/6/2026 তারিখে এক অবৈধ ভোটার তালিকা প্রকাশ করে আটাবের নির্বাচন বোর্ড। এবার আন্তর্জাতিক সংবাদ। কৌশলগতভাবে হরমুজ প্রণালীর কেন্দ্রে ইরানের লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হামলার পর লারাকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে গত 10 দিনের বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়ে আসছে আমেরিকা। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমত ও সেনা সদস্যদের প্রাণহানির সংখ্যা বাড়া সত্ত্বেও ইরানে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন, মার্কিন জনগণ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের বিরুদ্ধে নয়। এদিকে চলমান সংকটের কূটনৈতিক সমাধানে যুক্তরাষ্ট্র এখনও আলোচনায় বসতে ইচ্ছুক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবার খেলার খবর। জিম্বাবুয়ের সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার এবং ওয়ানডে সিরিজে ব্যর্থতার মূল কারণ ছিল দলের হতশ্রী ব্যাটিং।
পুরো সফরে কোনো ব্যাটসম্যান পাননি সেঞ্চুরির দেখা, এতে কিছুটা ফিকে হয়ে যায় টি-20 সিরিজ জয়ের স্বস্তি। ব্যর্থতার জন্য জিম্বাবুয়ের বাড়তি বাউন্স সামলাতে না পারাকেই দায়ী করছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। প্রস্তুতি ম্যাচের অভাব এবং কন্ডিশনের অজুহাত দিয়ে বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, আগস্টে অস্ট্রেলিয়া সফরে পেস ও বাউন্সের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে দলের ব্যাটসম্যানদের সামনে। একটা দুইটা ম্যাচ আপনি হারতেই পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন। তো লাস্ট 7 মাস ধরে যে তারা এত ভালো ক্রিকেট খেলছে, সেই জায়গায় 1-2 ম্যাচ হারার পরে মরালি তো ডাউন হওয়ার কোনো কিছু নাই আমি মনে করি। অবশ্যই একটা ডিফারেন্ট কন্ডিশনে খেলেছেন, সেই জায়গায় এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নারী কেলেঙ্কারির ঘটনায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুলকে জামাত থেকে বহিষ্কার, হারাচ্ছেন সংসদ সদস্য পদ, এলাকায় বিক্ষোভ। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় সরকার, বিদ্যুৎ মন্ত্রী। 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, আশ্বাস জ্বালানি বিভাগের। খরচ বাড়লেও বেসরকারি হজ ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা হাবের, সর্বোচ্চ 7,91,000 এবং সর্বনিম্ন 5,13,000 টাকা। 14,041 কোটি টাকার 8টি প্রকল্প একনেকে অনুমোদন, বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি। বিটিএমএ ও বিজিএমএ এর নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। 24শে জুলাইয়ের এই দিনে কারফিউয়ের মধ্যে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা, দমভক্তি ছিল দেশ ছেড়ে না পালানোর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।